আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান। 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেওয়ার তাগিদ। ফ্যাসিবাদের প্রধান পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। তত্ত্বাবধায়ক বাতিল, সংবিধানের সাথে প্রতারণার শামিল দাবি রাষ্ট্রপক্ষের। অ্যাটর্নি জেনারেল বললেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর একক কৃতিত্ব সংঘর্ষে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের ওপর, ব্রিফিংয়ে সেনা সদর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে মন্তব্য। এবং জন্মদিনে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা। গুণীজনের স্মরণে চ্যানেল আইয়ের নানা আয়োজন। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে চীনে বর্ণাঢ্য এয়ার শোর খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। সীমাহীন খরচ ও অপচয়ের সংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আলোচিত 3-0 তত্ত্বের আলোকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে জোর দিয়েছেন এই নোবেল বিজয়ী। আশঙ্কাজনক পরিবর্তনের মধ্য দিয়ে চলা সভ্যতার রক্ষায় অধ্যাপক ইউনূসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশ বান্ধব জীবনধারায় গুরুত্ব আরোপ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। নানান প্রত্যাশা ও প্রাপ্তির ফিরিস্তি নিয়ে প্রতিবছর আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। এরই ধারাবাহিকতায় বাকুতে চলমান সম্মেলনে 25টি দেশ দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এর বিপরীতে 2023 সালে COP28-এ দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও 2024 সালে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বেড়েছে। যদিও বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে আত্মঘাতী মূল্যবোধের প্রচার বন্ধ করে ধরিত্রী ও সভ্যতার পক্ষে কল্যাণকর জীবনধারা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। His Excellency Mr. Mohammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. 3-0 তত্ত্বের উপযোগিতা ও কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিশ্চিতে সবার অংশগ্রহণে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা যেভাবে আগাচ্ছি তাতে কিন্তু আমাদের সময়ক্ষেপণ হচ্ছে, সুতরাং ক্লাইমেটের যেই ধরনের সমস্যাগুলো আছে তাকে অ্যাড্রেস করার জন্য দ্রুত যাতে এগিয়ে আসা হয়। তো 25টি দেশ একমত হয়েছে এ ব্যাপারে। এর পাশাপাশি আমাদের জাতিসংঘের মহাসচিব উনি বলেছেন যে এইসব দ্বীপ রাষ্ট্র খুব ভালনারেবল, লস অ্যান্ড ড্যামেজে তাদের যেন ফান্ড বাড়ানো হয় এবং এই ফান্ডের মাধ্যমে মিটিগেশন অ্যাডাপ্টেশনে যেন ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি ওপেকের একটি সিদ্ধান্ত হয়েছে আজকে, বলছে যে
এখান থেকে অয়েল প্রোডাকশন তারা বন্ধ করবে, শুরু করবে এই যাত্রাটা এই আজারবাইজান থেকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তো এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একটা ভালো পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে এটা। তবে প্রস্তাবনা, আলোচনা আর প্রতিশ্রুতির বিপরীতে কার্যকর উদ্যোগের ঘাটতি জানান দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের। আধুনিকতা কিংবা উত্তরাধুনিকতা, চলমান শতাব্দীকে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন, বাস্তবতা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে পুরো মানব সভ্যতা। তাই ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতের প্রয়োজন ভিন্ন জীবনাচার ও সংস্কৃতি। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করায় এখনও বিপদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ জানিয়ে বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, নিষিদ্ধ করতে পারে দেশের জনগণ। রাহুল রায় জানাচ্ছেন। লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পরদিন নিজ জেলা ঠাকুরগাঁয়ে বিএনপি কার্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে দলের অবস্থান জানিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য এবং প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি, সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। রাজধানীতে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না। তাদের ষড়যন্ত্রে নির্বাচন যেন বিলম্বিত না হয়। নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। তারা বলেছেন, ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রে কুঠারাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টকে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও এক ব্যক্তি সবকিছু করেছেন এমন ধারণা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পঞ্চম দিনের শুনানি হল হাইকোর্টে। এদিন রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে 7 এ ও বি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করেন তিনি। গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। বঙ্গবন্ধুকে সংবিধানের যেভাবে বলা হয়েছে তা নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আ প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন।
সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপল অফ বাংলাদেশ। গণভোটের বিধান বাতিল করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে বলে অভিযোগ করে ওই বিধান ফিরিয়ে আনার পক্ষে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল। পরে জামায়াতে ইসলামের পক্ষে বক্তব্য উপস্থাপনের এক পর্যায়ে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে তা নির্ভর করছে সরকারের ওপর। এ সময় 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। লালা নওশিন জানাচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। 17ই সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে দেশের 62টি জেলায় স্থানীয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনা সদস্যরা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে সেনা সদরে ব্রিফিংয়ে বলা হয়েছে, প্রাথমিকভাবে 2 মাসের জন্য সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেয়া হলেও সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে, এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স, সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযানে এ পর্যন্ত 6000-এর বেশি অবৈধ অস্ত্র, প্রায় 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার ও প্রায় 2500 অপরাধীকে গ্রেপ্তার এবং 7000-এরও বেশি বিশৃঙ্খল পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে বিশ্বমানের চিকিৎসা দিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর হাসপাতালে কাজ করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসা কার্যক্রম দেখতে বুধবার হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসা দিতে 5 নভেম্বর ঢাকায় আসে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। 85 জন আহতের চিকিৎসা দেওয়ার পাশাপাশি 16 জনের সার্জারি করেছেন এই চিকিৎসকরা। বৃহস্পতিবার আরও 2 জনের সার্জারি করবেন এই বিশেষজ্ঞ দল। আহতদের দেখতে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সহ বুধবার নিটোর হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা। হাসপাতাল পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলার সময় একদল ব্যক্তির বিক্ষোভে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘিরে ফেললে সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে যেতে বাধ্য হন স্বাস্থ্য উপদেষ্টা সহ অতিথিরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। অমর 21শে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার সাথে বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের 15 নভেম্বরের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যদের সাথে সচিবালয়ে বৈঠক করেন নতুন সংস্কৃতি উপদেষ্টা। নাটক প্রদর্শনী নির্বিঘ্ন করতে শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি। যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না, তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না। আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাগনেন্স আসছে, আমি জানি না। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা এইসব আমাদের কাজ না। যে সমস্ত ব্যক্তি
ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং রাজি। অমর 21 বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করার বিষয়ে ইতিমধ্যে 3 মন্ত্রণালয় যৌথভাবে বৈঠক করেছে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। উপদেষ্টা হওয়া নিয়ে শিক্ষার্থীদের বিরোধিতার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মোস্তফা সরোয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, যা বলার আমি গতকাল আমার ফেসবুকে বলেছি। আমরা কাজ নিয়ে কথা বলি। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। কথার জাদুকর নির্মাতা হুমায়ুন আহমেদের সাথে ছিল চ্যানেল আইয়ের নিবিড় সম্পর্ক। সিনেমা সহ সংস্কৃতির প্রায় সব ক্ষেত্রে অবদান রাখা গুণী এই ব্যক্তিকে নিয়ে নানাভাবে স্মরণ করল চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। বাংলাদেশের উপন্যাস, নাটক, সিনেমা প্রায় সব ক্ষেত্রে সমান অবদান রেখে যাওয়া গুণী ব্যক্তিত্ব নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ। তার নির্মিত চলচ্চিত্রগুলো প্রায় সব বয়সীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন হুমায়ুন আহমেদ। এরপরের গল্পটা ইতিহাস। শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা সিনেমাগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি ও সম্মাননা নিয়ে আসে। ৯০-এর দশক জুড়ে টেলিভিশন নাটকেও সমান জনপ্রিয় হন হুমায়ুন আহমেদ, যা আজও দর্শক হৃদয় চিরসবুজ। সাহিত্যমনস্ক পরিবারে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ ১৯৭২ সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে সাহিত্যে যাত্রা শুরু করেন। একে একে পাঠকদের উপহার দেন শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্প, বাদশাহ নামদার, দেয়াল সহ অসংখ্য পাঠক নন্দিত উপন্যাস। লেখনের মাধ্যমে সৃষ্টি করেছেন হিমু, শুভ্র, মিসির আলীর মতো জনপ্রিয় চরিত্রগুলো। বানানো আপনারগুলো সত্যি। হুমায়ুন আহমেদ স্মরণে দিনভর চ্যানেল আইয়ের পর্দায় ছিল নানা অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় গানে গানে সকাল আয়োজন। এরপর হুমায়ুন আহমেদ স্মরণে তারকা কথনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দায় দিন জুড়ে থাকে হুমায়ুন আহমেদময়। গাজীপুরে হুমায়ুন আহমেদের প্রিয় জায়গা নুহাশপল্লীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান পরিবার পরিজন। আমার বাবাকে একটু মনে রাখি যে একজন যতই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, যতই পাওয়ার ছিল, যতই কত কি ছিল, কিন্তু উনি ভাবতেন যে না, আমি স্টেক খাবো না, আমি বাসায় ভাত, উপরে একটু ঘি, একটু ডাল আর একটা ফুলা ডিম ভাজি খাই। এটা আমার বাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল। আমরা আমাদের জীবন যে লিড করছি একটু অন্যভাবে দেখি, একটু সহজ সরলভাবে দেখি। সযত্নে সবকিছু রাখা আছে, কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি। আসলে অনেকগুলো কারণ, প্রধান কারণ হচ্ছে আসলে কি বলবো, প্রধান কারণটা আর্থিক। আমরা এখনো আশা করছি যে আগামী ১-২ বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করব। ক্যান্সারের সাথে লড়াই করে ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান হুমায়ুন আহমেদ। সুলতানা হিমু, চ্যানেল আই। সৎ এবং যোগ্য মানুষের অভাবে ভালো ভালো প্রকল্প নিয়েও তা থেকে সুফল পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অর্থনীতিতে গভীর ক্ষত হয়েছে, মেরামতের চেষ্টা করছে সরকার, তবে কাজটা কঠিন। বাংলাদেশের অর্জনে সব সরকারের ধারাবাহিক অবদানের কথাও স্বীকার করেন তিনি। রিজভী নওয়াজ জানাচ্ছেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ১৯ বছর পর সংস্থাটির ৩৪ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন অর্থ উপদেষ্টা হিসেবে। অর্থনীতির আকার বৃদ্ধির সাথে সাথে PKSF এর কলেবর বৃদ্ধিতে দারুণ খুশি তিনি। আত্মতৃপ্তি সবসময় ভালো না, এবং আমরা এখন যেটা চেষ্টা করছি সেটা তৃপ্তি আমাদের অনেক আছে, তৃপ্তির শেষ নাই। তৃপ্তিরও পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে, যেমন দারিদ্র্যের যেমন সংজ্ঞা পরিবর্তন হয়, এই তৃপ্তিরও সংজ্ঞা পরিবর্তন করতে হবে। আমরা এখন আত্মতৃপ্ত, মেবি টুমরো উইল নট বি,
পিকেএসএফ এর প্রতিষ্ঠাকালীন এমডি বদিউর রহমান মনে করেন, গরু ছাগল হাঁস মুরগি পালনের ধারণা থেকে বের হয়ে বড় চিন্তার সামর্থ্য হয়েছে পিকেএসএফ এর। বাংলাদেশ একটা দেশ হিসেবে অনেক উন্নত হতে পারত যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপরেখার উপর একটু জোর দিতাম, প্রাতিষ্ঠানিক দিকটা যদি একটু নজর দিতাম, এটাকে কিভাবে ওইভাবে উন্নত করা যায়, তাহলে কিন্তু দেশটা অন্যরকম হতে পারত। কিন্তু ওই দারিদ্র বিমোচনের মধ্যে যদি ঘুরি আমরা, তো এটা দারিদ্র বিমোচনের বাইরে যেতে হবে, এবং দারিদ্র বিমোচনের বাইরে গেলেই আপনার গোটা দুনিয়া আপনার রাস্তা খুলে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। বলেন, তাদের পদচিহ্ন মুছে ফেলা যাবে না। বড় বড় বিল্ডিং আছে, সুন্দর সুন্দর, আরো সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, অফিস, কিন্তু মানুষের অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার সততার অভাব, এইটাই কিন্তু আমরা এখন ফিল করছি। আমি তো মোটামুটি কয়েক মাস আসলাম, এর আগেও দেখলাম এমন গভীর মানে কি ক্ষত কিন্তু আমরা দেখি না, এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এবং আমাদের তো এটা সামাল দিতে একটু বলেন যে লোকজন একটু অধৈর্য, একটা ফুটপ্রিন্ট রেখে যাব যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্ট আর মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয়। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। বর্তমানে পিকেএসএফ এর সহযোগী এনজিওগুলোর পোর্টফোলিও ৭১,০০০ কোটি টাকার। ৮ লাখ কোটি টাকার বেশি অর্থায়ন করেছে সংস্থাগুলো। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশের শত শত রকমের ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা, এখানে গত ৪ বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই ২২০০ বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল, তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতেও অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো ৩-৪ বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো, এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় ৩০০ প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম। এটা কি সাধারণ, এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ, এগুলো দেশি ভ্যারাইটি। আপনার পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার, এখানে একটা এখানে একটা, একটার মধ্যে দুটো হয়? হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা ফুটে আছে জবা, দেখতে পাচ্ছেন নিচে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন ৫-৬ জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা, রঙের? প্রায় ৩০০-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা, শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের ৬৪ জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে, জাস্ট এমনি জানার জন্য? জবা ফুলে সেল করেছিলাম এক মাসে মিনিমাম ১.৫ লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু। আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন ধনকুবের ইলন মাস্ক সহ প্রভাবশালী অনেকে। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর সিআইএ প্রধান জন র্যাটক্লিফ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। জুলাই আগস্টের আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে বিক্ষোভ চলছে। সরাসরি যাচ্ছি মিথিলা নাজনীনের কাছে, তিনি আছেন সেখানে। মিথিলা, নিটোরের সামনে বিক্ষোভ চলছে এবং সেখানে সবশেষ কি অবস্থা আমাদের জানান।
নবনীতা, আপনি যেমনটি বলছিলেন এখানকার সর্বশেষ অবস্থা যেটা বলতে হবে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সাধারণ ছাত্র জনতা যারা আহত হয়েছেন তারা কিন্তু আজকে দুপুরের পর থেকেই এখানে যে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু পথ ছেড়ে দাঁড়াননি, তারা কিন্তু এখনও সেই অবস্থানে আছেন এবং পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পাশাপাশি কিন্তু জাতীয় চক্ষু হাসপাতাল থেকে যারা আহত রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের একটি কথা যে তাদের আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টে তারা যে আন্দোলনটা করেছেন সেই আন্দোলনের মাধ্যমেই যারা ক্ষমতায় এসেছেন তারা তাদের দাবিকে অগ্রাহ্য করছেন, তাদের সুস্থতার ব্যাপারে অগ্রাহ্য করছেন এবং তাদের জন্য জুলাই ফাউন্ডেশন থেকে যে টাকাটি দেওয়ার কথা 1 লক্ষ টাকা সেই টাকাটিও তাদের হাতে আসেনি। এমনকি তাদের একটি কথা যে 3 মাস আন্দোলনে 3 মাস পার হয়ে গেলেও এখনো এখানে দেখতে আসার পরেও আজকে স্বাস্থ্য উপদেষ্টা দেখতে এসেছিলেন, দেখতে আসার পরেও আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেননি। তাদের একটাই দাবি যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা আসবেন, দেখা করবেন, তাদের সমস্যাগুলো শুনবেন এবং সেটির যথাযথ সমাধানের পথে যাবেন। নবনীতা। মিথিলা, ধন্যবাদ আপনাকে। মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা নামে নতুন একটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগে মাস্কের সঙ্গে যোগ দিচ্ছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর ক্রিস্টি নোয়েম হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে সিআইএ প্রধান হবেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান জন রেডক্লিফ। আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতা আইস্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে মঞ্চনাটক আষাঢ়স্য প্রথম দিবসে। মোহন রাকেশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক বোস। নাটকটি পরিবেশনা করেছেন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা, বিশেষ সংবাদ। চীনের গুয়াংডং প্রদেশের জুহাই সিটিতে দেশটির সবচেয়ে বড় এয়ার শো শুরু হয়েছে। মহাকাশ ও সামরিক খাতে নিজেদের অর্জন সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দিতেই এই আয়োজন। প্রদর্শনীতে স্টেলথ যুদ্ধবিমান এবং আক্রমণাত্মক ড্রোন SSUAV উন্মোচন করা হয়েছে। এয়ার শোতে এবার অংশ নিয়েছে বিশ্বের 47টি দেশ এবং অঞ্চলের 1000-এরও বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইটালি সহ অনেক দেশের প্রতিষ্ঠানও রয়েছে। প্রদর্শনী শেষ হবে 17 নভেম্বর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তৈরি সিন্ডিকেটটি এখনও সক্রিয় বলে জানিয়েছেন ব্যবসায়ী ও অভিবাসন বিশেষজ্ঞরা। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রামরু আয়োজিত মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট ক্ষতির মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ নিয়ে আলোচনায় আলোচকরা বলেন, আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা সিন্ডিকেটের পৃষ্ঠপোষক ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হলেও এখনও আমলাকেন্দ্রিক পুরো সিন্ডিকেট সক্রিয় আছে। তারা সিন্ডিকেট অপরাধীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান। 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেয়ার তাগিদ। ফ্যাসিবাদের প্রধান পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। এবং জন্মদিনে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা। গুণীজনের স্মরণে চ্যানেল আয়ে নানা আয়োজন। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।